তোর কারণেই ফিরে আসা। লেখিকা ছায়ালিপি। কাজী সাহেব ছেলের কাছে এসে বিয়ে পড়াতে। কাজী সাহেব সিগনেচার করতে দিবে এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, 1 মিনিট আগে আমার হিসাব মিটিয়ে দিন, তারপরে এমন শুভ কাজটা করিয়েন। সবাই পেছন ঘুরে দেখে একজন পুলিশের পোশাক পরে সাথে কিছু কনস্টেবল নিয়ে এসেছে। সাগর। মিস্টার আকাশ, আপনার নাম অ্যারেস্ট ওয়ারেন্টে আছে। আপনি অবৈধভাবে ড্রাগস পাচার করেছেন আমাদের দেশে। অনেকদিন ধরে আপনাকে খুঁজছিলাম, কিন্তু প্রমাণের জন্য কিছু করতে পারিনি। তৌহিদ খান। সাগর, কি বলছে বাবা এইসব? ওই নাম তো সায়ন তালুকদার, আর আজ অনির সাথে বিয়ে। সাগর তৌহিদের কাছে এসে কিছু ডকুমেন্ট দিল। সেইখানে ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের ফটোকপি আছে। তৌহিদ খান এইসব দেখে কেমন স্থির হয়ে গেলেন। গালিব, আব্বু প্যানিক হয়ো না, এখনো অনেক কিছু জানতে হবে তোমার, আরো শক্ত হও। তৌহিদ খান, আর একটু হলে আজ আমার মেয়ের জীবন শেষ হয়ে যেত। আমি এটা কি করতে যাচ্ছিলাম? আর আসমা, তুমি এটা কি করেছিলে? আসমা খান, আমি তো ওই ছেলের ভালো মনে করেছিলাম। আমি মেয়ে মানুষের মতন মার প্যাচ বুঝতে পারিনি। আকাশ আসমা খানের দিকে তাকিয়ে বলল, মিসেস খান, রিয়েলি আপনি আমাকে চেনেন না? কিছুক্ষণ পর ডাক্তার সাদ আসে সেইখানে। গালিব, বুঝতেছি না সবাই এত লেট করেছে কেন? দাও, ডকুমেন্টগুলো দাও। সাদ কাগজগুলো গালিবের কাছ থেকে নিয়ে তৌহিদ খানের দিকে দিল। আব্বু, একবার এটা দেখো। তৌহিদ খান দেখে বলল, এটা তো একটা ডিএনএ টেস্টের রিপোর্ট। গালিব, জি আব্বু, ভেতরে খুলে দেখো। তৌহিদ খান রিপোর্ট দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি দেখল সে? আসমা খান আর আকাশের ডিএনএ ম্যাচ করেছে। তারা মা ছেলে, কিন্তু আসমা খান বলেছিল তার কোনো সন্তান ছিল না। তৌহিদ খান আসমার দিকে তাকিয়ে আছে। তৌহিদ খান, এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে আমার সাথে? আসমা খান মাথা নিচু করে আছেন। গালিব, আব্বু তুমি আজ হুইল চেয়ারে বসে আছো এই মহিলার জন্যই। তোমাকে প্রতিদিন ওষুধের নাম করে আস্তে আস্তে মারার বিষ দিচ্ছে। সে তোমার সবকিছু নিজের করে নিতে চেয়েছিল। আর এই যে ছদ্মবেশী সায়র তালুকদার দেখছো, এই মহিলার ছেলে। আর এই ছেলের জন্য আমি 12 বছর আগে বাড়ি ছেড়েছিলাম। এই মহিলার ওপর ভালো মানুষের মুখোশ পড়েছিল এতদিন। আমি অফিসে বসার কারণে তার সব প্ল্যান ফেল হয়ে যায়। তাই সে নতুন প্ল্যান করে অনির সাথে গেম খেলে। তোমার কোম্পানির টাকা এই মা ছেলে মিলে লন্ডনে পাচার করতে যাচ্ছে। আমি আসার পর থেকে আমার সন্দেহ হয়, বিধায় আমি অ্যাকাউন্ট ডাটা চেক করি। তারপরে আমার সামনে এইসব কিছু আসে। আমি প্রমাণ জোগাড় করার জন্য এই কয়েকটা দিন লন্ডনে ঘুরে বেড়িয়েছি। সাগর। মিস আসমা খান, আপনি এবং আপনার ছেলেকে গ্রেপ্তার করা হলো। আপনাদের আর কিছু বলার থাকলে বলতে পারেন। আসমা খান আর আকাশ কিছু বলল না। কনস্টেবল, এদের নিয়ে চলো। আকাশ তার 2 বন্ধু এবং আসমা খানকে নিয়ে যাচ্ছে। গালিব, দোস্ত, তোর এইখানে আমার একটা ভিআইপি লোক আছে, ওকে তুই ছুঁয়েও দেখবি না। ও খেদমত আমি নিজের হাতেই করতে চাই। মনে করবি এত বড় ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার জন্য এটা আমার ট্রিট তোর পক্ষ থেকে। সাগর, সমস্যা নেই দোস্ত, আমি এই মালটা তোর জন্য রেখে দিলাম। তৌহিদ খান, আজ আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমার মেয়ের জীবন তো বেঁচে গেছে, এটা আমার কাছে অনেক। গালিব ফোন হাতে নিয়ে ফোন দিল। গালিব, হ্যালো অভি। জি ভাইয়া। এদিকের কাজ শেষ।
কি কাজ হয়ে গেছে? জি ভাইয়া, আমি এখন ব্রেকে আছি, আর 5 মিনিট লাগবে। ওকে, চলে আসো তাহলে, আমি অপেক্ষা করছি তোমার জন্য। 5 মিনিট পর 5 মিনিট একটা 5 মিনিট পরে একটা প্রবল বেগে বাতাস এসে লাগলো। সেই বাতাস কোথা থেকে আসছে তা দেখার জন্য সবাই উপরে তাকালে দেখতে পায় একটা হেলিকপ্টার খানবাড়ির দিকে নামছে। সবাই দেখে হেলিকপ্টার থেকে অভি আর সাথে জিসান নামছে। সেই প্রথম দিনের মতন আজও আর্মি ড্রেস পরে এগিয়ে আসছে অনির দিকে। অনির চোখ দুটো ভরে এলো। সরি মায়াবতী, আমার আসতে দেরি হয়নি তো? আমি জানতাম না আজকে আমার কোথায় কি মনে করবে। সমাজ তোমার ফ্যামিলি আমাকে মেনে নিবে কিনা। আমি শুধু তোমাকে আমার করে পেতে চাই। জিসান সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। জিসান: মায়াবতী, তুমি কি আমার মন চুরি করে রাখার সেই রাঙা বউ হবে? অনি: আর একটু দেরি করে আসতে পারলেন না? তাহলে তো একটা ড্রাগ ডিলারের বউ হয়ে যেতাম। আমি কারো রাঙা বউ হতে পারবো না। যে আমাকে ছেড়ে চলে যায়, আমি তার সাথে থাকতে পারবো না। জিসান: মায়াবতী, তোমার ভাই আমাকে পারমিশন দিয়ে দিয়েছে। এখন আমি চাইলে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি। গালিব: শালাবাবু, তুমি সেই দিন সবকিছু ভুলে গেলেও আমি সেই দিন সবকিছু মনে রেখেছিলাম। আমি ততটাও তখন নেশা করিনি। আমার জানা মতে টাকা থাকলেই সুখ খুঁজে পাওয়া যায় না, ভালোবাসা দরকার হয় যেটা তুমি আমার বোনকে দিতে পারবে। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে আমি তোমার সাথেই দেব, কিন্তু তোমার একটু বাজিয়ে দেখি। কিন্তু তুমি তো ভাই, তোমার বোনের জন্য নিজের ভালোবাসা বলিদান দিয়ে দিলা। আই লাইক ইওর অ্যাটিটিউড ব্রো। তুমি তোমার বোনের জন্য ভালোবাসা বিসর্জন দিতে পারলে আমি আমার বোনের জন্য তোমাকে কিডন্যাপ করতে পারবো না, এটা কোনো কথা? তুবা: আপনি আমার ভাইকে কিডন্যাপ করে এনেছেন? গালিব: তো আমার বোনকে কষ্ট দিয়ে তোমার ভাই মিশনে চলে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? অনি দৌড়ে এসে গালিবকে জড়িয়ে ধরে। তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট ভাইয়া। গালিব: একটাবার ভাইয়াকে বলা যেত না আই লাইক হিম? এত ভয় ভাইকে? অনি: সরি ভাইয়া, যেখানে আমার মনের মানুষকে নিয়ে শিওর ছিলাম না, সেখানে তোমাকে বলে কি করতাম? গালিব: আচ্ছা, এর শাস্তি কি দেওয়া যায় জিসান? কে বলো? অনি: আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে, এটাই শাস্তি জিসান। মায়াবতী: একটু তো দয়া করো, অন্তত কয়েক ঘন্টা সময় দাও, আমি বিয়ের জন্য প্রস্তুতি নেই। এই অভির বাচ্চা তো আমাকে মিশন থেকে উঠিয়ে নিয়ে এসেছে। কি বলে জানো? তুমি নাকি ঘুমের ওষুধ খেয়ে আমার নামে চিঠি লিখে গেছো। আমাকে দেখার জন্য ছটফট করছো। এখনই যেতে হবে তার সাথে। আমি তো আমার টিমকে পর্যন্ত বলে আসিনি, ক্যাপ্টেন শুনলে আমার জান খেয়ে ফেলবে। গালিব: টেনশন নিও না জিসান, তোমার ক্যাপ্টেন আমার বাচ্চাকালের বন্ধু সাগর। আমি ওকে বলে দিয়েছি তোমার ছুটি আবার হয়ে গেছে। এখন আর আমার বোনকে বিয়ে করতে সমস্যা নেই তো, তাই না? জিসান: আর একটু সমস্যা আছে ভাইয়া, আম্মুকে। মিসেস ফাতেমা: তোকে যখন আমি সেদিন বললাম কাউকে পছন্দ করিস কিনা, সেদিন বলিসনি কেন? তোর বাবা যা রেখে গেছে তোদের 3 জনের 3 পুরুষ বসে খেতে পারবে, আর তুই কি না আমার সোনার টুকরো বৌমাকে এতদিন কষ্ট দিয়েছিস? জিসান: আম্মু লাগছে তো, একটু পরে তোমার ছেলের বিয়ে, আর এখন তুমি কান টানছো? দেখো
দেখো, যেই বৌমার জন্য কান টানছো সে আমার সাথে ঝগড়া করে না, সে না আবার তোমার সাথে ঝগড়া না করে। অনি, মোটেও না, আমি আম্মুর লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। মিসেস ফাতেমা, তুই যদি আগে আমাকে বলে দিতি তাহলে আমি অনির বাবার সাথে কথা বলে নিতাম না। বেয়াই, আপনি কি আপনার মেয়েকে আমার ঘরে মেয়ে হতে দেবেন? তহিদ খান, ছোট থেকে আমার মেয়ে মায়ের আদর পায়নি। আমি ভেবেছিলাম ওই মহিলা আমার বাচ্চা দুটোকে আদরে রাখবে, কিন্তু আমি এত বছর ভুল ছিলাম। আর আমি জানি আপনি আমার মেয়েকে মায়ের আদর দিয়ে আগলে রাখবেন। তুবা গালিবের কানে কানে এসে বলে, আপনি কি সবার বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছেন আর নিজের বিয়ে করলেন হঠাৎ করে? গালিব, বিয়ে হঠাৎ করে করলেও বাকি কাজগুলো কিন্তু আমি ঠিক টাইমেই করেছি। তুবা, বেহায়া লোক। তো আমার সারপ্রাইজ কি তাহলে এটাই ছিল? গালিব, সুইটহার্ট, তুমি একটু বেশি বুঝে ফেলেছো। একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। অবশেষে অনি জিসানের একান্ত আপন একজন হয়ে গেল। এখন অনি জিসানের আমানত। কাজী সাহেব যখন বলল বিয়ে সম্পন্ন হয়ে গেছে, তখন থেকে মাস্তারা খান অনি আপনার সহধর্মিণী। অনিকে নিয়ে আসতে তুবা জিসানের কাছে। অনির মুখে পূর্ণতার হাসি ফুটে উঠেছে। জিসান অনির হাত ধরে হাতে চুমো দিয়ে কান্না করে দিল। অনি নিজে করে পাওয়ার পূর্ণতার কান্না। গালিব, ভাই, তুমি এত আবেগ রেখে কেন মিশনে গিয়েছিলে? আজ যদি আমার বোনের কিছু হয়ে যেত। জিসান দৌড়ে এসে গালিবকে জড়িয়ে ধরে। জিসান, ভাইয়া, সামান্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আপনি যে বিশ্বাসে আমাকে আপনার বোন দিয়েছেন, সেই বিশ্বাসে আমি বেঁচে থাকতে কোনোদিন নষ্ট হতে দেব না। গালিব তুবাকে কাছে ডেকে নিল। গালিব তুবার মিলে অনি জিসানকে একটা চাবি দিল। গালিব, এটা আমাদের তরফ থেকে তোমাদের উপহার। এই বাড়িটা আমার বোনের খুব পছন্দের। আজ থেকে এই বাড়ির মালিক তোমরা দুইজন। অনি, সাইন করে দিলে তোমারটা বাকি আছে। অনি, আমি কখন সাইন করলাম? গালিব, নকল বিয়েতে যে সিগনেচার করেছি সেটা বাড়ির দলিল ছিল রে পাগলি। জিসান, ভাইয়া, আমার এইসব কিছু লাগবে না। আপনি আপনার বোনকে আমার হাতে দিয়েছেন, এর থেকে আর বড় পাওয়া কিছুই নেই আমার কাছে। অনি, ভাইয়া, আমি আমার বেস্ট উপহার পেয়েছি। এখন আজ থেকে উনি আমার যেভাবে নিয়ে চলবেন আমি সেভাবেই চলবো। জিসান, মায়াবতী, আমার জন্য তোমাকে চেঞ্জ হতে হবে না। তুমি যেমন আছো তেমনই থেকো, শুধু ভালোবাসলেই চলবে। গালিব বাড়ির চাবি দিয়ে বলল, তোমাদের আজ এই স্পেশাল বানানোর জন্য আমার বড় দুলাভাই সুন্দর করে বাড়ি সাজিয়ে দিয়েছে। নিলয়, আমি তো আমার ছোট দুলাভাইয়ের মতন কিছুই দিতে পারলাম না। আমি তো তোমার ছোট দুলাভাইয়ের মতো কিছু দিতে পারলাম না। এটা আমার আর তোমার বোনের পক্ষ থেকে হানিমুন ট্রিপ। জিসান, আরে ভাইয়া, এইসবের কি দরকার ছিল? সব তো আপনারাই দিয়ে দিলেন। আমার বউকে এখন আমি কি উপহার দিব তাহলে? অনি, এতদিন তো খুব কষ্ট দিয়েছ, এখন থেকে ভালোবাসা দিলেই চলবে। জিসান কানে কানে অনিকে বলে, বিয়ের খুশিতে মাথাটা গেছে বড় ভাইয়ের সামনে। কি বলছো? গালিব নিলয় আমরা কিছু গালিব আর নিলয় একসাথে বলে, আমরা কিছু শুনিনি। গালিব, দোস্ত, চলো আমরা ওই দিকটা দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। তুবা, ভাইয়া, আজ আমি অনেক অনেক খুশি। জানিস তো, অনি সেই প্রথম দিন থেকে আমাকে ননদিনী বলে ডাকে। যাক, ফাইনালি
আজ আমি অনির ননদিনী হয়ে গেলাম। অনি, সম্মান দিয়ে কথা বলো। এখন আমি তোমার বড় ভাইয়ের বউ। কিসের কিসের নাম ধরে ডাকছো? তুবা, ও সরি ভাবি, আমার জানা মতে আমিও আপনার বড় ভাইয়ের বউই হই। দুজন হেসে দিল। ইফতারের আয়োজন করা হচ্ছে। সবাই আজ খানবাড়ির খুশি খুশি শুধু তহিদ খান নিজেকে দোষী মনে করছেন। গালিব, আপু কি হয়েছে তোমার? অসুস্থতা লাগছে? তহিদ খান, আবরার, আমাকে মাফ করে দে বাবা, আসলে আমি কোনোদিন ভাবিনি আমি তোদের সাথে এতটা অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। তহিদ খান কান্না করতে শুরু করে দেয়। গালিব হাঁটু গেড়ে বসে তহিদ খানকে সান্ত্বনা দিচ্ছে। গালিব, আপু আজ এই খুশির দিনে কান্না করো না, আর বাবা ছেলের মধ্যে রাগ অভিমান থাকতে নেই। আমি সরি আব্বু, এতদিন তোমার উপরে রাগ করে থাকার জন্য। গালিব নিজেও আজ কান্না করে দিয়েছে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তখন তুমি আবার তোমার কোম্পানি সামলাবে আর আমার ছুটি। তহিদ খান, না বাবা, তোমাকে এখন থেকে কোম্পানি সামলাতে হবে। আমি এখন আর এই কাজে নেই, এখন আমি আমার নাতি নাতনিদের সাথে খেলা করব। গালিব আসতে শুরু করে দিল। শ্বশুর বৌমা দুইজনেই খালি বাচ্চা লাগবে। গালিব, আব্বু চলো, ইফতারির সময় হয়ে গেছে। তহিদ খানকে নিয়ে গালিব ইফতারির এইখানে আসলো। সবাই মিলে ইফতারি সেরে নিল। এখন অনির বিদায়ের পালা। অনি আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এখন থেকে সে এই বাড়ির মেহমান। তহিদ খান মেয়েকে নিয়ে কান্না করছে। মিসেস ফাতেমার কাছে অনিকে নিয়ে বলল, আমার মেয়েটা বড় অভাগী, মায়ের আদর পায়নি। মিসেস ফাতেমা, আজ থেকে আমার 3 ছেলে 3 মেয়ে, আপনাকে চিন্তা করতে হবে না। গালিব অনেক কষ্ট করছে নিজেকে সামলাতে, কিন্তু পারছে না। তার একমাত্র আদরের ছোট বোন আজ শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। বারবার চোখের পানি মুছছে, কারণ গালিবের চোখ লাল হয়ে গেছে। তুবা বুঝতে পেরে গালিবের কাছে গিয়ে গালিবকে সান্ত্বনা দিতে লাগলো। অনি গাড়িতে উঠিয়ে দিয়ে গালিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। খানবাড়ির নিস্তব্ধতা নেমে এসেছে। অনির বিদায় হয়ে গেছে। এখন থেকে গালিব তুবা এই বাড়িতে থাকতে হবে, তাহলে তহিদ খান একা লাগবে না। রাতের খাবার শেষ করে সবাই সবার মতন ঘুমাতে গেল। তুবা পড়েছে মহাবিপদে। পরে তো বাঘিনীর মতন গালিবকে চ্যালেঞ্জ করে দিল, কিন্তু এখন ঘরে গেলে কি অবস্থা হবে সেটা সে ভালো করে টের পাচ্ছে। পেছন থেকে কেউ একজন এসে করে তুলে নিল। তুবা ভালো করেই জানে এটা কার কাজ। তুবা চোখ বুজেছিল। গালিব, সুইটহার্ট, পরে কি যেন বলছিলে? আমি তো সেটার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি এখানে ঘাপটি মেরে বসে আছো, এটা ঠিক না। গালিব, দেখুন আমি তখন এটা মজার ছলে বলে ফেলেছিলাম, আপনি আমাকে সিরিয়াসলি নেবেন না। গালিব, তুমি আমার বউ হও, আমি তোমার কথা সিরিয়াসলি নেব না তো কি? কুত্তা শিয়ালের কথা সিরিয়াসলি নেব, বলো সুইটহার্ট? তুবা, শুনুন না, একটা কথা ছিল। গালিব, বলো সুইটহার্ট, শুনছি। তুবা গালিবের মাথাটা নিচে টেনে টুক করে একটা চুমু দিয়ে দেয়। তুবা, এটা ঘুষ, পরে যেগুলো বলছি সেগুলো ভুলে যাওয়ার জন্য। গালিব, আচ্ছা, পরের কথা ভুলে গেলাম, এখন তুমি চলো, আমার খুব আদর পাচ্ছে। তুবা, আপনি যদি আজ আমাকে আবার ব্যথা দেন, আমি কিন্তু কান্না করব, বলে দিলাম। গালিব, তুমি আমার সাথে কন্টিনিউ করলে আমি পেন দেব না, প্রমিস সুইটহার্ট। গালিব তুবাকে নিয়ে রুমে গেল। গেট রেডি সুইটহার্ট। গালিব তুবাকে কিস করতে লাগলো। গালিবের কথার মতন তুবাও কন্টিনিউ করলো, কিন্তু তুবার স্পর্শ গালিবে হর্নি হয়ে বেসামাল হয়ে বাইট দেওয়া শুরু করলো। তুবা আজ
সহ্য করতে না পেরে রোজকার মতন কান্না করে দেয়। গালিব সুইটহার্ট, তুমি যদি এই মুহূর্তে কান্না না বন্ধ করো তাহলে প্রমিস করছি সারা রাত তোমাকে কান্না করাবো। নাও স্টপ ক্রাইং। তুবা, আমি পারবো না আপনাকে সামলাতে। আপনার বেসামাল ভালোবাসাগুলো আমাকে কষ্ট দেয়। গালিব, ডোন্ট শাউট সুইটহার্ট, আমি আগেই বলেছিলাম না আমাকে সামলাতে হবে। গালিব কথা শেষ করে তুবাতে মগ্ন হলো। 1 ঘন্টা পরে তুবাকে নিয়ে শাওয়ারে গেল গালিব। সুইটহার্ট, মন খারাপ করছো? সরি, আমি যে তোমার স্পর্শ পেয়ে কন্ট্রোল করতে পারি না নিজেকে। শাওয়ার শেষে গালিব তুবার সাথে কথা বলছে। গালিব, সুইটহার্ট, তুমি যে বাচ্চা করছো তো এখন তো তুমি নিজেই বাচ্চা। আর বড় কথা, আমাদের বিয়ে তো 3 মাস হলো। শুধু আমরা কি দুইজনকে ভালোবাসবো না? নিজেদের সময় দেব না? এখন যদি তুমি বাচ্চা নাও তাহলে তুমি আমাকে সময় দিতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ঠিক মতো। তাই আমি চাই না এখন বেবি নিতে। সুইটহার্ট, তুমি আমার কথা বুঝতে পারছো কি বলছি বা কি বোঝাতে চাচ্ছি আমি? তুবা 32 পাটি দাঁত বের করে বলল, জি প্রফেসর, আমি বুঝতে পেরেছি। গালিব, এই তো আমার লক্ষ্মী বউ। গালিব তুবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এই 1 সপ্তাহ গালিবের চোখে ঘুম নেই, তাই আজ সে শান্তিতে ঘুমাবে। দুইজনই স্বপ্ন দেখতে পাড়ি জমালো। নতুন বর বউয়ের গাড়ি, গন্তব্য গালিবের উপহার দেওয়া সেই বাড়িটির দিকে। অনি জিসান আজ দুইজনেই অনেক খুশি, কিন্তু অনি জিসানের সাথে কথা বলছে না, কারণ এতদিন সে কষ্ট দিয়েছে তাকে। জিসান, মায়াবতী, তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আজকে এই দিনে রাগ করে থেকো না। অনি, আপনি কি করে জানলেন আমি রাগ করেছি? জিসান, কারণ যে মেয়ে আমার সাথে থাকলে মুখে কথার খই ফুটে, এখন সে চুপ করে বসে আছে। অনি, তো রাগ করার মতন কাজ করেছেন তো রাগ করব না? কথা বলতে বলতে গাড়ি চলে এসেছে। জিসান গাড়ি থেকে নেমে অনির দরজা খুলে দিল। জিসান, রাঙাবউ নেমে এসো। অনি জিসানের কথা মতো নিচে নামলো। জিসান অনিকে কোলে তুলে নিল। অনি, এ কি করছেন? ছাড়ুন আমায়। জিসান, আমার রাঙাবউ আমি থাকতে পায়ে হেঁটে যাবে, এটা কিভাবে সম্ভব? জিসান ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে ড্রাইভার ডাক দিল। ড্রাইভার, স্যার, তুবা ম্যাডাম আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই লাগেজ দুটোতে দিয়েছে। জিসান, ভেতরে রেখে আসুন চাচা। আর হ্যাঁ, আমাকে স্যার বলতে হবে না চাচা, আমি তো আপনার ছেলের মতনই। ড্রাইভার হেসে উত্তর দিল। ড্রাইভার, স্যার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তাই। জিসান, আমাকে নিজের ছেলের মতন মনে করবেন আর আমাদের জন্য দোয়া করবেন চাচা। অনি, আমি সত্যি মানুষ চিনতে ভুল করিনি, আপনি সত্যি অসাধারণ পুরুষ। জিসান হাসছে আর যেতে যেতে বলছে, এতদিন তো নিজেকে সংযত করে রেখেছিলাম, অন্যের আমানত মনে করে, কিন্তু আজ তো একান্তই তুমি আমার মায়াবতী। অনি জিসানের কথার মানে বুঝতে পেরে লজ্জায় পড়ে যায়। জিসান দরজা ঠেলে ভেতরে যায়। সমস্ত ঘর জুড়ে লাল গোলাপে ভরপুর। জিসান, নিলয় ভাইয়ের চয়েস আছে বলতে হবে। জিসান অনিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে। অনি, আমাকে নামিয়ে দিন, আপনার হাত ব্যথা হয়ে যাবে। জিসান, 12 মাসে 14 বার ট্রেনিং করতে হয় রাঙাবো, আর সেখানে 50 কেজির ওজন কিছুই না। জিসান একটা রুমের সামনে দাঁড়িয়ে অনির দিকে তাকিয়ে বলল, রাঙাবো, আজকে আমাদের এই ঘরে ঢোকার পারমিশন? এই ঘরে ঢোকার পারফেক্ট সময়, নাকি তুমি সময় নিতে চাও? অনি, কেন, আপনি কি আমাকে জোর করে বিয়ে করেছেন, নাকি আমার বিয়েতে মত ছিল না যে আমার সময় লাগবে? জিসান অনির কথার মানে বুঝতে পেরে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। জিসান অনিকে বেডে বসিয়ে দিয়ে বলল,
জিসান, রাঙাবো তুমি একটু অপেক্ষা করো, আমি নিচ থেকে ব্যাগগুলো নিয়ে আসি। জিসান অনেকে রেখে ব্যাগ আনতে গেল। ব্যাগ নিয়ে এসে জিসান ফ্রেশ হতে চলে গেল। জিসান ফ্রেশ হয়ে এসে অনেকে বলল ফ্রেশ হতে। অনি বেড থেকে নিচে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গয়না খুলতে লাগলো। জিসান, রাঙাবো আমি কি হেল্প করবো তোমাকে? অনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। জিসান অতি যত্নে প্রথমে গয়না তারপরে চুলের ক্লিপ খুলে দিতে লাগলো। অনি, ভাবির কাছে শুনেছিলাম আপনি অনেক রাগী, কিন্তু আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমি। জিসান, কেন রাঙাবো? তুমি তো বলেছ এতদিন কষ্ট দিয়েছি, আজ থেকে যে শুধু ভালোবাসাই দেই। যাও ফ্রেশ হয়ে এসো। যিনি আমাদের এই পবিত্র সম্পর্কে আবদ্ধ করেছে তাকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের পবিত্র সম্পর্ক শুরু করব। অনি ফ্রেশ হয়ে আসলো। দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। এত পবিত্রতা। জিসান দুহাত তুলে দোয়া করছিল আর অনি জিসানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। জিসান নামাজ শেষ করে অনির পাশে তাকিয়ে বলল, তোমার দৃষ্টি আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। অনি, আমার নজর পড়েছে আপনার উপরে। জিসান, কি চাও তাহলে এখন? অনি, আপনাকে ভালোবাসতে চাই। জিসান, তাহলে ঘরে যে কথা বলি। অনি, এই বাড়িতে আপনি আর আমি একাই আছি, ওকে? জিসান, তাহলে তো এখন ভালোবাসা না হলে অন্য কিছু হবে। অনি, কি হবে বলেন আমায়। জিসান, তুমি বলে দাও কি হতে পারে। অনি, সবকিছু দিয়ে আমি বলে দিই তাহলে। সবকিছুই যদি আমি বলে দিই তাহলে। জিসান, এখন তো তাহলে কিছু স্পেশাল করা দরকার রাঙাবো। জিসান অনেকে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল বেডে। জিসান তাকিয়ে আছে অনির লজ্জা রাঙা মুখের দিকে। অনেক কি দেখছেন আপনি আমার দিকে এভাবে? জিসান, তোমার ঠোঁট আমার খুব পছন্দ হয়েছে। অনি, ওকে তাহলে কিস করুন। জিসান, তোমার নিচের ঠোঁট ভালো লেগেছে, ওপরেরটা নয়। অনি, আগে ওপরেরটাতে কিস করুন, তারপরে নিচেরটায়। অনি, আমি তো তোমার কথা শুনবো না, আমার যেভাবে মন চায় আমি সেভাবেই তোমায় কিস করব। জিসান অনির ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল। জিসান ও ডিপলি কিস করতে যাচ্ছে। অনি প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে কেঁপে উঠছে বারবার। জিসানের সেই দিকে মন নেই। সে যেন মধু খেতে বসেছে। 10 মিনিট পেরিয়ে ছেড়ে দেয়। অনি হাঁপাচ্ছে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জিসান, রাঙাবো তুমি কি আমার উপরে রাগ করলে? জিসান, হ্যাঁ রাগ করেছি। তো এখন কি করবেন? জিসান, সরি রাঙাবো, ভেরি ভেরি সরি। অনি, আপনি এই সরি দিয়ে আমার রাগ ভাঙবে না। জিসান, রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে রাঙাবো। জিসান আবার অনির কাছে টেনে নিল। এবার অনি জিসানের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দেয়। জিসান ঠোঁট ছেড়ে দেয়। আহ করে চিল্লিয়ে ওঠে। অনি এই সুযোগে উঠে যায় জিসানের পেছনে এসে জানালায় থাই গ্লাসে অনিকে চেপে ধরে, কানে কামড় বসিয়ে দেয়। জিসান, বাঘকে জাগাতে নেই সোনা। বাঘ জেগে গেলে প্রতি ধারায় যেন মাংস তুলে নেয়, ঠিক সেইভাবেই এখন তুমি আমার হিংস্র বাইট উপভোগ করবে। জিসান অনিকে থাইয়ের সাথে মিশিয়ে প্রতি জায়গায় বাইট বসিয়ে দিচ্ছে। সেই তীব্র যন্ত্রণায় অনি চিৎকার করতে বাধ্য করছে বারবার। জিসান, আই লাইক দিস সাউন্ড বেবি, তোমার পেন হচ্ছে না তো? অনি, আমি আপনার থেকেও বেশি স্ট্রং আছি, আমার ব্যথা লাগে না। জিসান, তাহলে বেডে চলো, তারপর দেখছি কে বেশি স্ট্রং। জিসান আবার পাজা কোলা করে নিয়ে বেডে শুইয়ে দেয়। জিসান উপরে উঠে পড়ে অনির। তারপর শুরু হলো দুইজনের ভালোবাসার পরশ।
যা আজ এই রাতে জানান দিচ্ছে এই ঘরের প্রতিটা জিনিস। ভোরের দিকে অনি বলে ওঠে, 6 রাউন্ড হয়ে গেছে, এবার ছাড়ুন প্লিজ। লিসেন বেবি, তুমি না অনেক স্ট্রং, এতটুকুতেই হাঁপিয়ে গেলে? অনি, আমার ঘাট হয়েছে, এবার ছাড়ুন প্লিজ, না হলে আমি আজই প্রেগনেন্ট হয়ে যাব। জিসান, হার মানছো তাহলে? অনেক, জি জি জি। জিসান উঠে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে এসে অনেকে বলল, উঠে পড়ে রাঙাবো, সেহরির সময় হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে এসো। অনি কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। শাওয়ার শেষ করে অনি রুমে আসলো। জিসান ব্যাগ থেকে খাবার বের করে ওভেনের দিকে যাচ্ছিল। অনি প্যাকেটগুলো নিয়ে বলল, কি হলো রাঙাবো? জিসান, কি হলো রাঙাবো? অনি, আমি থাকতে আপনি কেন কাজ করবেন শুনি? জিসান, কারণ আমার বউটা আজ অনেক ক্লান্ত, তাই আমি একটু সেবা করি আমার রাঙা বউটার। জিসান অনির হাত থেকে খাবারগুলো নিয়ে ওভেনে গরম করতে দিল। দুইজন খাবার খেয়ে নামাজ পড়ে শুয়ে গেল। জিসান, রাঙাবো, তোমার কি পেন হচ্ছে? অনি, একটু একটু হচ্ছে, সেরে যাবে, আপনাকে টেনশন করতে হবে না, এগুলো তো আপনার ভালোবাসার পরশ, হোক না একটু ব্যথা, সহ্য করে নেব। এতদিন আপনার দেওয়া কষ্টগুলো সহ্য করেছি, এখন থেকে না হয় আপনার ভালোবাসাগুলো সহ্য করে নেব। জিসান, এই জন্যই তো আমার রাঙা বউকে এত এত ভালোবাসি। অনি, হয়েছে আর বলতে হবে না, এই জন্যই বিয়ের কথা শুনে বাপ্পা রাজি হয়ে মিশনে চলে গিয়েছিলেন। জিসান অনিকে জড়িয়ে ধরে হাসতে শুরু করে দিল। অনি, জানেন তো আমি আপনার এই হাসিতে আটকে যাই বারবার। ভোরবেলা তুবা উঠে পড়লো সেহরি বানানোর জন্য। তুবা কিচেনে গিয়ে দেখে হেল্পিং হ্যান্ড সব রান্না শেষ করে ফেলেছে। তুবাকে আর কষ্ট করতে হয়নি। তুবা গালিবকে ডাকতে গেল। তুবা দেখে গালিব ছোট বাচ্চার মতন ঘুমিয়ে আছে। তুবা মনে মনে বলল, একটা মানুষ কতটা কিউট প্রোম্যাক্স হলে ঘুমানোর মধ্যেও তাকে এত সুন্দর লাগে। তুবা গালিবকে ডাকতে যাচ্ছিল, তখন তুবার মনে দুষ্টু বুদ্ধি ভর করছে। তুবা নিজের চুলগুলো নিয়ে কানের কাছে সুড়সুড়ি দিতে দিতে দুষ্টুমি করে নেশালো কণ্ঠে ডাকে, হানি, উঠে পড়ো, ভোর হয়ে গেল তো। গালিব তুবাকে জড়িয়ে ধরে আবারও বেডে শুইয়ে দিল। আর একটু ঘুমাতে দাও সুইটহার্ট। তুবা, ঘুমান, যত খুশি ঘুমিয়ে নি, তবে আমাকে ছাড়ুন, বাবাকে ডাকতে হবে, বাবার খাওয়ার আগে ওষুধ আছে। গালিব এবার চোখ খুলে বলল, গালিব, আব্বুকে আজ আর ওষুধ দিতে হবে না, আমি ডাক্তার দেখাবো আগে, তারপর আব্বু ওষুধ খাবে। ওই মহিলা আমার পুরো 12টা বছর আমাকে আমার আব্বুর কাছ থেকে দূরে রেখেছিল। তোমার থাকার মন খারাপ করতে হবে না, এখন উঠে পড়ুন, সেহরির সময় শেষ হয়ে যাবে। গালিব তোমার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, ধন্যবাদ আমার লিটল বার্ড, আজ সেই দিন, যদি তুমি আমাকে আসতে না বলতে আমি আসতাম না। তুবা, আপনি কি শুধু আমার জন্য ফিরে এসেছেন? গালিব, ইয়েস মাই লিটল বার্ড, আমার তোমার কারণেই ফিরে আসা, আমার তোর কারণেই ফিরে আসা, না হলে এখানে আমি সেই জাপানে এখনো আমি সেই জাপানে পড়ে থাকতাম। তুবা, তাহলে তো আমি নিজেই ডেকে কুমির নিয়ে এসেছি। তুবা, তবে রে, আমাকে কুমির বলার দেখাচ্ছি তোমাকে। তুবা এক দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুবা তৌহিদ খানের রুমের বাইরে দাঁড়িয়ে ডাকলো, বাবা, সেহরির সময় হয়েছে, আপনি কি উঠেছেন? তৌহিদ খান, তুমি যাও মা, আমি আসছি। রাত পোহালে ঈদের দিন, বাসায় বসে ভালো লাগছে না তুবার, তাই অনেকে ফোন দিল। তুবা, কি খবর ননদিনী, কি করছো তুমি? অনি, এই তো ননদিনী, তোমার আদরের ভাগ নিচ্ছি আমার কাছ থেকে। তুবা, শোনো না, ভালো লাগছে না, চলো না বাইরে থেকে ঘুরে আসি। তুবা, রোজা রেখে বাইরে যেতে ভালো লাগছে না, তবুও তুমি যেহেতু বলেছো তাই যাচ্ছি। তুবা, ওকে, আমি তাহলে রেডি হয়ে নিচ্ছি। অনি, ওকে, আমি ফোন দিলে বের হয়েও।
তুবা ফোন কেটে দিয়ে ভাবলো গালিবকে জানানো দরকার, তাই তুবা গালিবকে ফোন দিল। তুবা, হানি একটা কথা বলার ছিল। বলো। আমি একটু বাইরে যাব। কোনো দরকার নেই, আমি অফিস শেষ করে নিয়ে যাব। আমি অনির সাথে যেতে যাচ্ছি তো। সুইটহার্ট, বোঝার চেষ্টা করো, ওই মহিলা আর তার ছেলে এখন পলাতক। এই অবস্থায় আমি কোনো রিস্ক নিতে চাই না। তুবা, কিচ্ছু হবে না, আমরা প্লিজ যাই, আর না হলে ভাইয়াকে সাথে নিয়ে যাচ্ছি। গালিব, সুইটহার্ট, বোঝার চেষ্টা করো একটু। তুবা, আচ্ছা যাব না, আপনার জন্য আমার এবারের ঈদ মাটি হয়ে যাচ্ছে। তুবা, ওকে যাও, কিন্তু সব সময় জিসানের সাথে থাকবে। তুবা, ওকে হানি। তুবা ফোন কেটে দিল। ওই পাশে গালিব তুবার মুখ থেকে হানি ডাক শুনে হাসছে। সেই দিন আসমা আর তার ছেলে পুলিশদেরকে অজ্ঞান হওয়ার ড্রাগস দিয়ে জেল থেকে পালিয়েছে। গালিবকে হুমকি দিয়েছে গালিবকে ছাড়বে না। গালিব নিজের পরোয়া করে না, তার ভয় তার পরিবারকে নিয়ে। ব্যাক। গালিব জিসানকে কল দিল। জিসান, আসসালামু আলাইকুম ভাইয়া। গালিব, ওয়ালাইকুম আসসালাম। জিসান, তুবা আর অনি বাইরে যাবে, তুমি ওদের সাথে যাবে। রাস্তায় কখন কি বিপদ হয় বলা যায় না। জিসান, আচ্ছা ভাইয়া, আমি যাব অনিদের সাথে, তুমি টেনশন করিও না। গালিব ফোন কেটে দিল। তুবা আর অনি সামনের দিকে হাঁটছে আর জিসান পেছনে পেছনে হাঁটছে। অনি কিছুক্ষণ পর পর জিসানকে দেখছে, মনে হচ্ছে তারা দুইজন নতুন প্রেম করছে, এমন একটা ব্যাপার। অনি মেহেদি নিল, তুবাকে নিতে বললে সে বসে। ও, অনি মেহেদি দিল, তুবাকে দিতে বললে সে বসে। আমি পড়াতে পারবো না, আর নিবও না, তুমি নাও। অনি জোর করলো না। মেহেদি কিনে জিসানকে বলল। জিসান, রাঙাবো, তুমি কি ঈদে আমার থেকে কিছু নেবে না? অনি, জিসান, জামাই যদি কিনে দিতে চাই তাহলে আমি আপত্তি করব না। তিনজন মিলে একটা শপিং মলে গেল। জিসান বেছে বেছে 3টে শাড়ি কিনলো অনির জন্য। জিসান তুবাকে কিছু নিতে বলল, সে কিছু নেবে না। এই ঈদ শপিং শেষ। অনি, আচ্ছা, এটা না হয় তোমার ভাই আর নতুন ভাবির পক্ষ থেকে ছোট একটা উপহার। অনি একটা পাকিস্তানি ড্রেস দিল তুবাকে। শপিং শেষ করে জিসান আর অনি তুবাকে নিয়ে খান বাড়িতে গেল। সাথে তৌহিদ খানের সাথে দেখা করে আসলো। জিসান তার শ্বশুরকে ঈদের দাওয়াত দিল। তৌহিদ খান, আগে মেয়ে জামাই আমার বাসায় আসবে, তারপর আমি মেয়ের বাড়ি যাব। জিসান, জি বাবা, আপনি যেমন বলবেন। আজ তাহলে আমরা আসি। জিসান আর অনি চলে গেল বাড়িতে। সন্ধ্যায় ইফতারি শেষ করে তুবা একা একা ছাদে চলে গেল চাঁদ দেখতে। চাঁদের দিকে তাকিয়ে বলল, ঈদ মুবারক আব্বু। প্রতিবারের মতন এবার আর তোমাকে ঈদ মুবারক বলে সালামি নেওয়া হলো না। তুবা ছাদে বসে কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে পড়েছে। গালিব রাতে বাড়ি এসে রুমে ঢুকে দেখে তুবা নেই। রুম থেকে বেরিয়ে তৌহিদ খানের রুমে যায়। গালিব, আব্বু, তোমার বৌমা কোথায় বলো তো? তৌহিদ খান, আমি তো ওকে ইফতারির পর থেকে দেখিনি, আমি ভেবেছি ক্লান্ত লাগছে তাই ঘুমিয়েছে মনে হয়। গালিব মাথা ঘুরে উঠল, কোথায় গেল মেয়েটা? তাহলে কি ওই মহিলা কিডন্যাপ করেছে তার কলিজাকে? গালিব পাগলের মতন ছোটাছুটি করতে লাগলো। তুবার দেখা না পেয়ে ফোন দিল জিসানকে। গালিব, হ্যালো জিসান, তুবা কি ওই বাড়িতে গেছে? জিসান, না তো ভাইয়া, আমি তো ওকে বাড়িতে রেখে আসলাম, তারপরে আর কথা হয়নি আমার সাথে। গালিব কান্না করে দিল। গালিব, আমি খুঁজে পাচ্ছি না ওকে। জিসান, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। গালিব ফোন কেটে দিল। পেছন থেকে হেল্পিং হ্যান্ড বলল, স্যার, ম্যাডাম তো ইফতারি কইরা ছাদের দিকে গেছিল দেখলাম। গালিব, এতক্ষণ কি কথা বলতে সময় লাগলো? আগে বললে কি হতো? গালিব দৌড়ে ছাদে গেল। দেখে তুবা সোফায় ঘুমিয়ে আছে। গালিব হাঁপ ছেড়ে বাঁচল। তার পর মুহূর্তে চোখ মুখ লাল করে দিয়ে হনহন করে তুবার দিকে গিয়ে তুবাকে ঝাঁকিয়ে ওঠালো।
তুবা কি হচ্ছে বুঝতে না পেরে ভয়ে আটকে উঠলো। গালিব, এই মেয়ে, এই সন্ধ্যাবেলায় এখানে কি করছো তুমি? তুবা সহজ স্বীকারোক্তি। তুবা, প্রতিবার তো আব্বুকে সামনে থেকে ঈদ মোবারক বলতাম, কিন্তু এবার তো আব্বু আকাশে চলে গেছে, তাই ছাদে এসেছিলাম আব্বুকে ঈদ মোবারক বলতে। গালিবের রাগ সাথে সাথে পানি হয়ে গেল। গালিব তুবাকে জড়িয়ে ধরে বলল, সরি সুইটহার্ট, আমি তোমাকে খুঁজে না পেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই একটু রাগ উঠে গিয়েছিল। তুবা, ইটস ওকে, চলো নিচে যাই। গালিব, থাকি না, একটু চাঁদ দেখি দুইজনে। চাঁদ দেখা শেষ করে গালিব তুবাকে নিয়ে নিচে গেল। নিচে গিয়ে গালিব ফ্রেশ হয়ে নিল। তুবা তৌহিদ খানকে ঈদ মোবারক জানালো। সবাই রাতে ডিনার করে যেই যার ঘরে চলে গেল। তুবা সবকিছু ঠিক করে রাখলো। গালিব আগে ওপরে চলে গেছে। তুবা কাজ শেষ করে রুমে গিয়ে দেখে গালিব ল্যাপটপ হাতে নিয়ে কাজ করছে। তুবা কিছু না বলে শুয়ে পড়ল। গালিব, সুইটহার্ট, শুয়ে পড়লে যে মেহেদি পড়বে না? না। গালিব, কেন? এবার তোমার আমার সাথে প্রথম ঈদ, তুমি মেহেদি পড়বে না? আমি দেখবো, এমনটা আশা করেছিলাম, কিন্তু কি হলো? তুবা, আমি যে মেহেদি পড়তে পারি না, এতদিন তো আপু পরিয়ে দিত, এবার আপু নেই, তাই আমি মেহেদি কিনিনি। গালিব, এত মেহেদি আর্টিস্ট আছে, আর আমার বউ কিনা মেহেদি দেওয়ার লোক খুঁজে পায় না। তুবা, তাই তো আমার তো এই কথা মনে ছিল না, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। গালিব একটা বক্স এনে তুবার হাতে দিল। গালিব, তুবা, এটা কি? খুলে দেখো। তুবা বক্স খুলে দেখে এক বক্স মেহেদি, গ্লিটার কালার মেহেদি। তুবা, এত মেহেদি কি করব আমি? গালিব, আমি তো জানতাম না তোমার কোনটা পছন্দ হবে, তাই যা ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তুবা, মেহেদি তো পেলাম, কিন্তু এখন মেহেদি কে পরিয়ে দেবে আমায়? গালিব, কেন, তোমার অলরাউন্ডার হাজবেন্ড মিস্টার আবরার খান। গালিব, তুবা, আপনি মেহেদি পরাতে পারেন? গালিব, পারতাম না, তবে শিখে নিয়েছি। ভেবেছিলাম আমার বউ রোমান্টিক ভাবে এসে বলবে মেহেদি দিয়ে দিতে, তাই তখন জেনে লজ্জায় না পড়তে হয়, তাই অফিসে বসে বসে শিখেছিলাম। তুবা হাত বাড়িয়ে বলল, তাহলে এখন পরিয়ে দিই। গালিব, মেহেদি পরিয়ে দিতে পারে, কিন্তু আমার যে এর বিনিময়ে অন্য কিছু লাগবে সুইটহার্ট। তুবা টুক করে গালিবের গালে একটা চুমু দিয়ে দিল। তুবা, এর থেকে বেশি কিছু দিতে পারবো না। গালিব মেহেদি দেওয়া শুরু করলো। তুবা, একটা কথা জিজ্ঞাসা করি? গালিব, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? গালিব, ভালো কেন বাসি সেটা জানি না, কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। পেছন থেকে তোমার চুল দেখে মনে করেছিলাম তুমি বড়, কিন্তু সামনে এসে দেখি এতটুকু পিচ্চি একটা মেয়ে। দ্বিতীয়বার তুমি যখন পানিতে পড়ে গেলে, কোনো কিছু না ভেবে পানিতে লাফ দিলাম, কিন্তু তখন থেকেই আমি তোমাকে ভালোবাসি। জাপানে 7 বছর আমার অনেক কষ্টে থাকতে হয়েছে। প্রতিদিন তোমাকে দেখার জন্য ছটফট করতাম। তখন নীলা আমাকে তোমার ছবি দিত। ভেবেছিলাম এই জীবনে আর তোমাকে পাওয়া হবে না, কিন্তু ভাগ্য কোথায় কখন নিয়ে যায় কে জানে। তুবা, তবে আপনাকে কিন্তু বাইকে বেশ লাগে। বাইকে বসে খোলা আকাশে মুক্ত বাতাস খেতে খেতে রাউন্ড করা বেশ ভালো লাগতো, তাই না? গালিব, তোমার বাইক পছন্দ সুইটহার্ট? তুবা, অনেক ভালো লাগে আমাকে। আমার খুব ইচ্ছে ছিল বাইক চালাতে শেখায়, কিন্তু ভাইয়া কোনোদিন শেখায়নি, বলে ব্যথা পাবো। গালিব তুবার কথাগুলো শুনছিল আর মেহেদি দিয়ে দিচ্ছিল। মেহেদি দেওয়া শেষ, 2 হাত ভর্তি করে মেহেদি দিয়েছে। তুবা, আপনি সব কাজ কি সুন্দর প্রফেশনাল ভাবে করেন, কিভাবে পারেন এত সুন্দর করে করতে? গালিব, যে কোনো কাজ
তুমি মন থেকে ভালোবেসে করলে সেটা বেস্ট হতেই হবে। এটা আমি মানি। আর তুমি চাইলে সবকিছু করতে পারো, শুধু মনের ইচ্ছা থাকতে হবে। তোমার চুল খোলা থাকায় বারবার মুখের দিকে আসছিল চুলগুলো, তাই দেখে গালিব তোমার চুলগুলো একটা কাঁটা লাগিয়ে দিল। তুবা, আমি অনেক ভাগ্যবতী, জানেন তো যে আপনার মতন স্বামী পেয়েছি। সুইটহার্ট, গালিব, সুইটহার্ট, বেড়ে গেলে তো অন্য কথা বলো, কান্না করো। তুবা, অসভ্য লোক, আমি সিরিয়াস কথা বলছি, এখানেও আপনার মস্করা করতে হবে। আচ্ছা বাদ দিন, আমাকে 2 হাতের ছবি তুলে দিন, অনিকে পাঠিয়ে দিই। গালিব তুবার ছবি তুলে অনিকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর অনি কল দিল। অনি, তোমাকে এত সুন্দর মেহেদি কে পরিয়ে দিল? আর আমাকে বললে তুমি মেহেদি পরতে পারো না। তুবা, আরে এটা তোমার অলরাউন্ডার ভাই পরিয়ে দিয়েছে। অনি, কি ভাইয়া পরিয়ে দিয়েছে? ওয়াও, কি রোমান্টিক। তুবা, আচ্ছা রাখো, তোমার ভাইয়ার হাত ব্যথা হয়ে গেল মনে হয়। অনি ফোন রেখে দিল। তুবা বলল, ঘুমাবেন না আপনি? রাত তো অনেক হলো। গালিব, না, আমার একটা কাজ আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, কালকে ঈদের দিন সকালে উঠতে হবে। আমি একটু আসছি, তুমি শুয়ে পড়ো। তুবা লক্ষ্মী মেয়ের মতন শুয়ে পড়লো। গালিব বাইরে থেকে কাজ শেষ করে আসে, দেখে তুবা ঘুমের দেশে পাড়ি দিয়েছে। অনি মেহেদি দিচ্ছে এক হাতে, অন্য হাত দিয়ে পারেনি। জিসানকে বলল, ভাইয়া কি রোমান্টিক ভাবে ভাবির হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, আপনিও আমার এই হাতে মেহেদি পরিয়ে দিন না। জিসান, আমি এইসব কাজ পারি না রাঙাবো, আর ভাইয়াকে কপি করার ইচ্ছে নেই আমার, আমি আমাতেই বেস্ট। অনি, অ্যান্টি রোমান্টিক লোক একটা, কিছু বোঝে না। জিসান, কি বললে? আমি অ্যান্টি রোমান্টিক? তাহলে রুমে চলো, রাঙাবো, দেখাচ্ছি রোমান্টিক কাকে বলে, কত প্রকার কি কি। জিসান অনির কাছে আসে। অনি বলে, কাছে আসবেন না বলে দিচ্ছি, আমার মেয়েটি নষ্ট হলে আপনার খবর আছে। জিসান কিছু না শুনে সামনে এগোতে লাগলো। জিসান কাছে চলে আসলে অনি জোরে চিৎকার দিয়ে আম্মু বলে ওঠে। জিসান ছোট করে একটা ঠোঁটে চুমু দিয়ে রুমে চলে যায়। মিসেস ফাতেমা, কি হয়েছে মা? অনি চোখ খুলে দেখে জিসান নেই কোথাও। অনি, আম্মু, আমি এক হাতে মেহেদি দিচ্ছি, অন্য হাত ফাঁকা। মিসেস ফাতেমা, দাও আমি দিয়ে দিচ্ছি। অনি, তুমি মেহেদি দিয়ে দিতেও পারো? মিসেস ফাতেমা, তোমাদের মতন অত সুন্দর করে পারি না, তবে একটু পারি। আর আমার মেয়ে এক হাত ফাঁকা থাকবে, এটা আমি কি করে সহ্য করব বলো? মিসেস ফাতেমা অনির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। জিসান রুমের দরজায় দাঁড়িয়ে অনিকে দেখছে। অনি চোখ তুলে তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। অনিকে দেখতে দেখতে জিসান ফ্লাইং কিস দিল একটা। অনি এপাশ থেকে ফু দিয়ে দিল মুখ ভেঙচি দিয়ে। জিসান, আম্মু বউকে এত লাইন দিতে নেই, পরে দেখবা তোমাকে কোথায় রেখে আসে। মিসেস ফাতেমা, তোর মাথায় কি এই চিন্তা ছাড়া ভালো কোনো চিন্তা আসে না? অনি, দরকার হয় আপনাকে দূরে কোথাও পাঠিয়ে দেব, তবু আম্মুকে কিছু হতে দেব না। অনি মেহেদি দেওয়া শেষ করে মিসেস ফাতেমা প্লেটে করে রাতের খাবার খাওয়াতে আসলো। মিসেস ফাতেমা মেহেদি পড়তে এতই ব্যস্ত যে রাতের খাবার খাওয়ার কথা মনে নেই। বড় বড় করে হাঁ করে টপ করে সব ভাত খেয়ে নাও। অনি বড় বড় করে হাঁ করলো। জিসান, আমি যে এদিকে না খেয়ে আছি সেটার হুঁশ নেই, তুমি খালি বৌমার খেয়াল রাখো। মিসেস ফাতেমা, চাইলে তুইও খেতে পারিস, আমি দুইজনের জন্যই খাবার নিয়ে এসেছি। জিসান অনি পাশে ঘেঁষে বসে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে মিসেস ফাতেমা প্লেট রাখতে চলে গেল। জিসান, রাঙাবো, কাজটা পরে তুমি ঠিক করনি আম্মুকে ডেকে, আর এর মাসুল একটু পরে দিতে হবে তোমাকে। অনেক মুখ ভেঙচি দিয়ে বলল, দেখা যাবে। জিসান
রুমে আসো তাড়াতাড়ি। জিসান রুমে চলে গেল। 1 ঘন্টা পার হয়ে গেছে, অনি এখনো রুমে আসছে না দেখে জিসান ড্রয়িং রুমে গেল। গিয়ে দেখে অনি বসে বসে মুভি দেখছে টিভিতে। জিসান টিভি অফ করে অনিকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। আজ ঈদের দিন, সবাই ঘরে ঘরে ঈদের আনন্দ। গালিব ঘুম থেকে উঠে রুমে একটু ব্যায়াম করে শাওয়ার নিতে চলে যায়, আবার কিছু একটা ভেবে বেরিয়ে আসে। তুবা, কি হলো, আপনি না গোসলে গেলেন, আবার কেন বেরিয়ে আসলেন? গালিব তুবার হাত ধরে নিয়ে গেল শাওয়ার নিতে। গালিব, একটা কথা কতবার মনে করিয়ে দিতে হবে যে সবসময় একসাথে শাওয়ার নিব? তুবা, বারে বার যখন রাগ করে থাকেন আমাকে বাপের বাড়ি রেখে আসেন, তখন কেন তুবা ভূতের সাথে শাওয়ার নেন শুনি? গালিব, সুইটহার্ট, ঈদের দিন ঝগড়া করছো তুমি আমার সাথে? গালিব, ঝগড়া কোথায় করলাম, আমি তো শুধু বললাম। আচ্ছা, কিছু বলবো না। দুইজন শাওয়ার শেষ করে বের হলো। গালিব পাঞ্জাবি পরে রেডি হয়ে তহিদ খানের ঘরে গেল। গালিব, ঈদ মোবারক আব্বু। তহিদ খান, ঈদ মোবারক বাবা। গালিব, তুমি রেডি? তাহলে চলো নামাজে যাই। গালিব 12 বছর পরে তার বাবার সাথে ঈদ করছে, সাথে তার প্রিয় মানুষটিও আছে। এই ঈদে গালিবের সব থেকে খুশির ঈদ। বাবা ছেলে মিলে নামাজ পড়ার জন্য চলে গেল। এদিকে জিসান কান্না করছে মিসেস ফাতেমাকে জড়িয়ে ধরে। প্রতি বছর বাবা ছেলে একসাথে সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যায়, এবার জিসান একা একা যাচ্ছে। মা ছেলে কান্না দেখে অনিও কান্না করে দেয়, কিন্তু অনি এবার ঈদে মা পেয়েছে, যেটা সে এত বছর পায়নি। সকাল সকাল অনি শাশুড়ির সাথে সেমাই, খিচুড়ি, মাংস, পোলাও, রোস্ট, কাবাব রান্না করেছে। মিসেস ফাতেমা রান্না করছে, অনি শুধু হেল্প করছে। জিসান চোখে পানি মুছে চলে গেল নামাজে। নীলা বেডে শুইয়ে দিয়েছে। পেটের কাছে এসে বলল, এবার আমি আর আমার আব্বুর সাথে নামাজে যাচ্ছি, কিন্তু পরের বার আমিও বাবা হয়ে যাব। ঈদ মোবারক আমার 2 বাচ্চা। নীলা, শুধু বাচ্চাদের বললে বাচ্চার মা কি দোষ করেছে? নীলার কপালে চুমু দিয়ে বলল, ঈদ মোবারক বাচ্চার মা। থাকো, দেরি হয়ে যাচ্ছে, এখন যেতে হবে। আব্বু চিল্লাচিল্লি করবে না হলে। নিলয় নামাজে চলে গেল। নীলা তুবাকে ফোন দিল। তুবা, আসসালামু আলাইকুম আপু। নীলা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বোন? তুবা, ভালো আছি আপু, তুমি কেমন আছো? বেবিরা কেমন আছে? নীলা, সবাই ভালো আছে। হাতে মেহেদি দিয়েছিস? তুবা, উনি দিয়ে দিয়েছে। নীলা, তোর উনি মেহেদিও দিতে শিখে গেছে? যাই হোক, আজ বিকেলে আমার বাসায় চলে আসবি। গালিব তোর শ্বশুর সহ। আমি ভাইকে ফোন করেছি, অনি আর আম্মুকে নিয়ে ভাই চলে আসবে। তুবা, আচ্ছা আপু, আমরা চলে যাব। তহিদ খান নামাজ শেষ করে বাড়িতে আসলে তুবা প্রথমে তহিদ খানকে সালাম দিল। তহিদ খান সালাম নিয়ে রুমে থেকে একটা বক্স বের করে আনলো। তহিদ খান তুবার হাতে একটা বক্স দিয়ে বলল, এটা তোমার ঈদ সালামি। তুবা বক্স খুলে একটা সোনার চেন। তুবা, ধন্যবাদ বাবা। তুবা তহিদ খানকে সেমাই এনে দিল। তহিদ খান খাওয়া শুরু করে, কিন্তু গালিবের দেখা পাচ্ছে না। তুবা তহিদ খানকে গালিবের কথা বলতে যাবে, সেই সময় বাইরে থেকে বাইকের আওয়াজ আসে। তুবা তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে দেখে গালিব একটা ব্র্যান্ড নিউ বাইকে বসে আছে। তুবা, আপনি এই বাইক কিনে নিলেন? আমি তো শুধু এমনি বলেছিলাম। গালিব, আমার সুইটহার্টের মন বলেছে, আর আমি সেই ইচ্ছে পূরণ করব না? এটা কখনো হয়? চলো তোমাকে বাইক চালানো শিখাই। তুবা, এখন না, অন্যদিন শিখবো, এখন ভেতরে আসুন। গালিব বাইক রেখে ভেতরে গেল। তুবা সেমাই নিয়ে এসে দেখে গালিব নেই। তুবা সেমাই ট্রেতে নিয়ে ওপরে চলে গেল। গালিবকে বাটিতে করে সেমাই এগিয়ে দিল। গালিব, খাইয়ে দাও। তুবা বাথরুমের মতন তাই করলো। গালিব, সুইটহার্ট, তুমি ঈদের সালামি দেবে না?
গালিব ঈদের সালামি তো পেয়ে গেছি, আবার কি নেব? গালিব কে দিল তোমাকে ঈদের সালামি? তুবা একটা বক্স এনে গালিবকে দেখালো। গালিব এটা বাবা আমাকে দিয়েছে, আর আপনি নিউ বাইক এনেছেন আমার জন্য, তাহলে আমার ঈদ সালামি হয়ে গেল না? গালিব সেটা কি করে হয়? আমি ব্যাংক থেকে নতুন টাকা তুলে এনেছি, বউ সালাম করবে, আমি টাকা দেব। নাও তাড়াতাড়ি সালাম করো। তুবা পা ধরে সালাম করতে হয় না, তবুও আপনি যেহেতু বলছেন তাই করছি। তুবা গালিবকে সালাম করলো। তুবা এবার আমার সালামি দিন। গালিব কাবার থেকে একটা ব্যাগ বের করলো। প্রথমে একটা 2টা নোটের বান্ডিল দিল, তারপর 5 টাকার নোটের বান্ডিল দিল। বউয়ের সালামি দিতে হবে। গালিব এবার একটা 10 টাকার নোটের বান্ডিল দিল, তারপরে 20 টাকার নোটের বান্ডিল। তুবা কি ব্যাপার, আপনি কি পুরো ব্যাংকের টাকা নিয়ে এসেছেন নাকি? গালিব তারপর আরো 50 টাকার, 100 টাকার, 500 টাকার, 1000 টাকার একটা করে বান্ডিল তুবার হাতে দিল। গালিব বউ এগুলো তোমার ঈদ সালামি। তুবা এত টাকা আমি কি করব? গালিব খরচ করবে। এবার আমার তোমার সাথে প্রথম ঈদ, তাই তোমার ছোট্ট ঈদ সালামি। তুবা এটা আপনার কাছে ছোট্ট সালামি মনে হচ্ছে? গালিব দীর্ঘ 7 বছরের সালামি এগুলো সুইটহার্ট। প্রথমে 2 টাকার বান্ডিল, তোমার বয়স যখন 12 বছর, তারপর থেকে তোমার বয়স বেড়েছে, নোটটাও চেঞ্জ হয়েছে, তাই আজ এগুলো একসাথে দিলাম। তবে আপনি কি সুন্দর, দূরে থেকেও আমাকে ভালোবেসে গেছেন বছরের পর বছর, আর আমি শুধু ভুল বুঝে গিয়েছি বারবার। গালিব ভুল বুঝেছিলে দেখেই তো এতদিন তোমার থেকে দূরে ছিলাম, না হলে আমার বেসামাল ভালোবাসা তো তোমাকে আটকাতে পারতো না। তো বাদ দিন এইসব কথা। আপু ফোন করেছিল, আজ সবাইকে আপুর বাসায় যাবে, আমাদের যেতে বলেছে। গালিব ওকে সুইটহার্ট, আমরা বিকেলে নিলয়ের বাসায় যাব। এখন ঘুমাবো আমি, চলো আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তুবা ঈদের দিন ঘুমাবেন, এটা কেমন কথা? গালিব এত বছরের অভ্যাস, তাই ঘুম ধরেছে। তুবা কোনো ঘুম হবে না, আমার সাথে গল্প করবেন, আসুন। জিসান নামাজ শেষ করে বাড়িতে আসলো। জিসানকে সালাম দিল। জিসান পকেট থেকে এক জোড়া নূপুর বের করে অনির পায়ে পরিয়ে দিল। জিসান তোমার ঈদের সালামি। অনি এবার সব থেকে বড় সালামি আপনি আমার জন্য, সেটা আল্লাহ আমাকে দিয়েছে অনেক আগেই। মিসেস ফাতেমা এসে অনিকে একটা খাম দিল। অনি কি এটা আম্মু? মিসেস ফাতেমা তোমার ঈদ সালামি আমার পক্ষ থেকে। অনি খাম খুলে দেখে 20,000 টাকা। অনি আম্মু এতগুলো টাকা আমি কি করব? আমার বড় পাওয়া আপনি আর আপনার ছেলে, আমার আর কিছু চাই না। আম্মু আপনার ভালোবাসায় আমার যথেষ্ট। মিসেস ফাতেমা অনির কপালে চুমু দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য আজ। তোমার শ্বশুর হয়তো বেঁচে থাকলে আরো ভালো কিছু গিফট করতো তোমায়। জিসান বাবার অনেক ইচ্ছে ছিল ছেলের বউকে নিয়ে, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। আম্মু আজ আর মন খারাপ করতে হবে না, আব্বু আমাদের উপর থেকে এভাবে দেখলে কষ্ট পাবে। মিসেস ফাতেমা চোখের পানি মুছে রান্না ঘরে চলে গেল সেমাই নিয়ে আসার জন্য। জিসান অনিকে বলল, জিসান রাঙাবো আমার ঈদ সালামি কোথায়? অনি কি চাই আপনার ঈদ সালামি? জিসান ঘরে চলো বলছি। অনি দুষ্ট কোথাকার, আমি যাব না, আমার লজ্জা লাগে। জিসান আরে আমার রাঙা বউরে, বিয়ের আগে এই লজ্জা কই ছিল যখন বলেছিলে বাবা আছে, ভাইও আছে, শুধু জামাই নেই। এখন যখন জামাই হয়েছে তখন জামাইকে পাত্তাই দিচ্ছ না। অনি কোথায় পাত্তা দিলাম না, আমি তো আপনার সেবায় নিয়োজিত। বাবুর আব্বু আমার নামটা পছন্দ হয়েছে রাঙাবো। জিসান এই চলো আমরা বেবি
নিয়ে নেই একটা। অনেক বিয়ে এখন 1 সপ্তাহ হয়নি আর উনি বাচ্চা নিবে। কেন একটু একটু কি রোম্যান্স করতে মন চায় না? প্রেমও তো ঠিকঠাক মতো করেন না। জিসান রাঙাবো, হারাম সম্পর্ক রাখতে নেই। এখন আমরা হালাল সম্পর্কে আছি, এতে আল্লাহ খুশি আছেন। আর রোম্যান্সের কথা বলছো, সেটা তো আমি করতেই চাচ্ছি, তুমি তো করতে দিচ্ছ না। জিসান অনেকে এবার কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। অনি, আরে কি করছেন, ছাড়ুন, আমার আম্মু দেখে ফেলবে তো। জিসান, আমার সালামি লাগবে, তাই রুমে নিয়ে যাচ্ছি। এখন এখানে যেটা নেওয়া সম্ভব না। জিসান রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারেক তুবার পায়ে মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। তুবা গালিবকে বালিশের মাথা দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। দুপুর 12টার দিকে তুবা ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে গালিব তার পাশে তাকিয়ে আছে। তুবা, কি দেখছেন এভাবে? কখন ঘুম থেকে উঠলেন? গালিব, দেখছি আমার মায়াবতী কিভাবে তার মায়ায় আমায় আটকিয়ে রেখেছে। তুবা, হয়েছে, আর রোমান্টিক হতে হবে না, বাবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে, চলুন নিচে চলুন। গালিব, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি সুইটহার্ট। তুবা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। হেল্পিং হ্যান্ডের সাথে মিলে ডাইনিং এ খাবার সাজাচ্ছে। গালিব পাঞ্জাবি চেঞ্জ করে তুবার সাথে ম্যাচিং করে সাদা শার্ট পরে নিল। গালিব শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে। তুবা গালিবের এই স্টাইলে পুরোই ফিদা হয়ে হাঁ করে তাকিয়ে আছে। গালিব নিচে এসে কানে কানে বলল, সুইটহার্ট, বলছিলাম না আমি একটু বেশি কিউট দেখতে? দেখলে তো, তুমি নিজেও আবার আমার উপরে ক্রাশ খেয়ে ফেলেছো। তুবা, আমি তো বরাবরই আপনার উপরে ক্রাশ খাই, তবে আজ যেন আপনাকে একটু বেশি কিউট লাগছে। তৌহিদ খান খাবার টেবিলে চলে এসেছে। সবাই একসাথে খেতে বসেছে। গালিব, আব্বু নিলয় আজ ওর বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমার সাথে যেতে বলেছে বিকেলে, তুমি কি যাবে? তৌহিদ খান, না রে বাবা, আজ শরীরটা ভালো নেই, তোমরা যাও। তুবা, বাবা আপু বারবার আপনাকে যেতে বলেছে। তৌহিদ খান, না রে মা, আমি যাব না, তোমরা দুইজনই ঘুরে এসো। খাবার শেষ করে তুবা রেডি হয়ে নীলার বাসায় যাওয়ার জন্য। গালিব, সুইটহার্ট, তুমি কি রেডি? তাহলে আমরা বের হই। তুবা, আমি রেডি। গালিব তুবাকে নিয়ে বাইকে করে রওনা দিল। তুবা, চলুন অনেকে আর ভাইকে সারপ্রাইজ দেই। গালিব তুবার কথা মতো জিসানদের বাড়িতে গেল। জিসান আর অনিও বের হচ্ছিল বাইক নিয়ে। গালিব আর তুবাকে বাইকে দেখে জিসান অনি অবাক। অনি, ভাইয়া তুমি বাইক কবে কিনলে? গালিব, কালকে রাতে নিয়েছি। আম্মু কোথায়? আম্মু যাবে না? জিসান, আম্মু যাবে না বলেছে, তোমরা ঘুরে এসো। তুবা, আমি তাহলে আম্মুর সাথে দেখা করে আসি। গালিব বাইক রেখে নিজেও তার শাশুড়ির সাথে দেখা করতে গেল। গালিব, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে? তোমাদের সবার না নীলাদের বাসায় যাওয়ার কথা? তুবা, তোমার কাছে সালামি নিতে আসলাম। মিসেস ফাতেমা, ও আচ্ছা, দাঁড়া আমি আসছি। মিসেস ফাতেমা নিজের রুম থেকে 2টা খাম নিয়ে এসে তুবার হাতে দিল আর একটা গালিবকে দিল। তুবা, এটা দরকার নেই আম্মু, আপনার স্নেহ আমার জন্য যথেষ্ট। মিসেস ফাতেমা, মা খুশি করে কিছু দিলে সেটা নিতে হয়। গালিব খামটা নিয়ে তুবাকে দিল রেখে দেওয়ার জন্য। গালিব, আম্মু এবার তাহলে আমরা আসি। গালিব তুবাকে নিয়ে বাইরে গেল। গালিব তুবাকে বাইকে উঠিয়ে বলল, বাইকে উঠে বসো। জিসান, ভাইয়া একটা রাউন্ড হয়ে যাক। তুমি তো আগে অনেক রাইড করেছো। গালিব, আজ হবে না, অন্য সময় করব। এই তুলোর বস্তা নিয়ে রাইড করলে দেখা যাবে কোথায় উড়ে চলে গেছে। জিসান গালিবের এমন কথায় হাসতে শুরু করে দেয়। তুবা, দেখেছো তোমার ভাই কিভাবে আমায় অপমান করছে? আজ থেকে খেয়ে খেয়ে ছোট একটা হাতির বাচ্চা হয়ে যাব, দেখি তারপরে কে তুলোর বস্তা বলে। গালিব জিসান বাইক স্টার্ট দিল। দুইজন আগে পিছে করে বাইক চালাচ্ছে। এখন কখনো গালিব আগে তো কখনো জিসান আগে। নীলার বাসায় গিয়ে সবাই
খাওয়া দাওয়া করলো। জিসান, গালিব, নিলয় এক রুমে গল্প করছে, আর তুবা, অনি, নীলা এক ঘরে গল্প করছে। সবাই আড্ডা দিয়ে খাওয়া শেষ করে বাড়ি যাওয়ার জন্য বের হলো। তুবা রাস্তায় ফুচকা দেখতে পেয়ে ফুচকা খাবে বলে বায়না ধরলো। গালিব বাইক দাঁড় করিয়ে ফুচকার দোকানের সামনে। অনি জিসানকে বলল, ভাইয়াদের দেখা যাচ্ছে না। জিসান আবার বাইক ঘুরিয়ে দেখে তারা ফুচকার দোকানে বসেছে। অনি, তোমরা থামবে, আমাদের বলবে না? গালিব, তোর ভাবি হঠাৎ বলল তাই থেমেছি, আর তোরা আগে চলে গিয়েছিলি, তাই এখন বস। গালিব 4 প্লেট ফুচকা অর্ডার দিল। তুবা রাস্তার ওই পাশে আইসক্রিম দেখতে পেয়ে গালিবকে বলল, আপনারা বসুন, আমি আসছি। তুবা আইসক্রিম নিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। গালিব তুবার পাশেই চেয়ে আছে। হঠাৎ একটা গাড়ি এসে তুবার সামনে দাঁড়ালো। একটু পর গাড়ি সহ তুবা উধাও।